আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু রাউন্ড শেপড কার র্যাম্প। সম্প্রতি একটা সাইটে যে বেসমেন্টের কার র্যাম্পের কনস্ট্রাকশন কাজ চলাকালীন খেয়াল করলাম যে এটা 3D অ্যালাইনমেন্ট সেটিং করতে গিয়ে ফোরম্যান অনেক হিমশিম খাচ্ছে। তো র্যাম্পটি রাউন্ড শেপের এবং পরিস্থিতি দেখে যেটা বুঝলাম, সঠিক পদ্ধতি এবং কৌশল না জানার কারণে এই সমস্যাটা হচ্ছে। দুঃখের বিষয় যে আহ, অনেক ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টকে দেখছি তারা এই বিষয়ে ক্লিয়ার ধারণা দিতে পারেন না, বা জানলেও এটা দেওয়ার বিষয়ে অতটা গুরুত্ব দেন না। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কন্ট্রাক্টর বা ফোরম্যান বা সাইট ইঞ্জিনিয়ারকে তার নিজ বুদ্ধিতে এই কনস্ট্রাকশনের কাজ সম্পন্ন করতে হয়। সঠিক পদ্ধতি না জানার কারণে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এই কাজটি করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করার পরেও দেখা যায় যে প্রায় সব ক্ষেত্রে এই ধরনের র্যাম্পের কনস্ট্রাকশন সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। স্ট্রেট শেপ র্যাম্প এবং রাউন্ড শেপ র্যাম্পের মূল পার্থক্য কি, বা কোন কারণে স্ট্রেট শেপ র্যাম্প থেকে রাউন্ড শেপ র্যাম্পের কাজ জটিল হয়, কিভাবে রাউন্ড শেপ র্যাম্পের 3D অ্যালাইনমেন্ট নির্ধারণ করতে হয়, এবং সর্বশেষ এর 3D সারফেসের ফর্মওয়ার্ক বা শাটারিং এর কৌশল। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। তো স্ট্রেট শেপ র্যাম্প এবং রাউন্ড শেপ র্যাম্পের মূল পার্থক্যটা নিয়ে আলোচনা করার আগে আমরা দুই ধরনের র্যাম্পের কিছু ছবি দেখি। রাউন্ড শেপ র্যাম্প, একটা এটা একটা রাউন্ড শেপ র্যাম্প, এটা স্ট্রেট শেপ র্যাম্প, এটাও স্ট্রেট এবং এটাও স্ট্রেট। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই স্ট্রেট শেপের র্যাম্পের দুইটা সাইডের লেন্থ সেম, কোনো হেরফের নেই। লেফট সাইড বলেন রাইট সাইড বলেন দুইটাই সেম, যার কারণে দুইটার স্লোপ একই, সেম স্লোপ। কিন্তু রাউন্ড শেপের র্যাম্পের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা। যেটা হয় সেটা হলো যে আউটার সাইডের যে লেন্থ সেটা ইনার সাইডের লেন্থ থেকে বেশি হয়, এবং এই কারণে সেম হাইটের জন্য আউটার সাইডের স্লোপটা ইনার সাইডের স্লোপ থেকে অনেক কম হয়। ইনার সাইডের স্লোপটা তুলনামূলকভাবে অনেক স্টিপ হয়। এটাই মূলত এই দুই ধরনের র্যাম্পের পার্থক্য, এবং এই জিনিসটাই কনস্ট্রাকশনে জটিলতা তৈরি করে। এখন আমরা এই রাউন্ড শেপের অ্যালাইনমেন্টটা কিভাবে নির্ধারণ করতে হয় সেটার সঠিক পদ্ধতি এবং কৌশল নিয়ে আলোচনা করব। এটা স্যাম্পল একটা ড্রয়িং। এখানে এই র্যাম্পের লোকেশনটা দেখানো আছে। র্যাম্পের প্রশস্ত 12 ফিট 6 ইঞ্চি। এখানে গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে বেসমেন্ট ফ্লোরে নামবে। লেফট সাইডে টোটাল লেন্থ 25 প্লাস 15 40 ফিট, এবং রাইট সাইডে 7.5 প্লাস 37.5, টোটাল 65 ফিট। তাহলে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দুই সাইডের লেন্থটা একটা থেকে আরেকটা বেশি। এখন প্রথম কাজ হলো যে র্যাম্পের দুইটা সাইডের অ্যাকচুয়াল অ্যালাইনমেন্টটা বের করা। এখানে যেটা স্ট্রেট দেখানো হয়েছে, বাস্তবে র্যাম্পটা এভাবে কাজ করবে না। গাড়ি নামার সময় বাম সাইডে এখানে একটা সার্কুলার কার্ভ দিতে হবে। এখানে আমি 5 ফিট রেডিয়াসের একটা সার্কুলার কার্ভ অ্যাড করছি। অ্যাড করার পরে বাম সাইডের শেপটা, অ্যাকচুয়াল শেপটা এটা দাঁড়ায়, এবং এইখান থেকে অফসেট করার পরে যে পলিলাইনটা আসে এটা রাইট সাইডের অ্যাকচুয়াল অ্যালাইনমেন্ট, 2D অ্যালাইনমেন্ট। এখন আমরা লেন্থটা দেখি এই অবস্থায় কত। লেফট সাইডের 37.7 ফিট 10 ইঞ্চ, এবং রাইট সাইডে 57 ফিট 6 ইঞ্চ। র্যাম্পের দুইটা সাইডের অ্যাকচুয়াল 2D অ্যালাইনমেন্ট পাওয়ার পরে এখানেই মূল কৌশলটা প্রয়োগ করতে হয়। বিষয়টা হলো যে আমরা প্রথমে আলোচনা করছি যে দুইটা সাইডের লেন্থ কম বেশি হওয়ার কারণে দুইটা সাইডের স্লোপও কম বেশি হয়, একরকম স্লোপ হয় না। যার কারণে বাম পাশের সাইডটা যেই স্লোপে নেমে যাচ্ছে নিচে, রাইট সাইডের স্লোপটা সেই স্লোপে নামতেছে না, সেটা তার থেকে আরো কম স্লোপে নামছে। এখানে মূল কৌশলটা হলো যে দুইটা সাইডের সেম এলিভেশনের পয়েন্ট গুলোকে কানেক্ট করতে হবে। তাহলে আমরা র্যাম্পের অ্যাকচুয়াল সারফেসটা, অ্যাকচুয়াল 3D অ্যালাইনমেন্টটা পেয়ে যাবো। তো আমরা দুইটা ফ্লোরের হাইট ডিফারেন্স যদি 10 ফিট বিবেচনা করি, আমাদের একটা ভার্টিক্যাল ইন্টারভেল
অ্যাজুম করে নিতে হবে। সাপোজ আমরা 6 ইঞ্চি ইন্টারভেলে দুইটা সাইডে এলিভেশনের পয়েন্ট চাইলে, যদি আমরা ভার্টিক্যালি 6 ইঞ্চি পর পর ইন্টারভেল কনসিডার করি, তাহলে সেটা দুইটা সাইডের লেন্থ বরাবর কয়টা পার্টে ভাগ করতে হবে। এটা দেখি, আমাদের টোটাল হাইট 10 × 12 120 ইঞ্চি ভাগ হলো 6, তার মানে এই 20টা পার্টে র্যাম্পের দুইটা সাইডের লেন্থকে আমরা ভাগ করে নেব। তাহলে আমরা এই দুইটা সাইডকেই সেম 20টা পার্টে ভাগ করে ফেলবো। শুরুতে পয়েন্ট দুটা নিয়ে নিলাম। তাহলে আমি সেম ইন্টারভেলে এই লাইনটাকেও 20টা পার্টে ভাগ করলাম, এই পাশের লাইনটাকেও, রাইট সাইডের লাইনটাকেও 20টা পার্টে ভাগ করলাম। এখন যেটা করতে হবে, তবে এখন একটু 3D ড্রাফটিং এ যেতে হবে। এখন আমরা যদি দেখি, এখান থেকে শুরু হয়েছে, এটা এলিভেশন কত, 120 ইঞ্চি। তারপরে তারপরে সেকেন্ড সেকেন্ড দুইটা পয়েন্টের এলিভেশন 6 ইঞ্চি কম, 114। এরপরে 3 নাম্বার পয়েন্ট দুটার এলিভেশন আরো 6 ইঞ্চি কম হবে, 108। এরপরে 4 নাম্বার পয়েন্ট দুটার এলিভেশন আরো 6 ইঞ্চি কম হবে, 102। এইভাবে করে আমরা বাকি প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টিভ এলিভেশনের পয়েন্ট গুলাকে বের করে নিব, এবং এইভাবে করে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টিভ এলিভেশন পয়েন্ট বের করে ফেললেই এই স্পেসে যে পয়েন্ট গুলো দেখা যাচ্ছে, এই পয়েন্ট গুলাই হলো র্যাম্পের অ্যাকচুয়াল 3D অ্যালাইনমেন্টের আউটলাইন। এরপরে আমি যেটা করি, সেটা মিস্ত্রিদের কাজের সুবিধার্থে আমি এই নিচের এবং উপরের পয়েন্ট গুলাকে কানেক্ট করে সেগুলার ডাইমেনশন গুলো এভাবে দেখায় দিই, এবং এর সাথে এই যে দুইটা সাইডে যে সমান 20 ভাগে ভাগ করছে, প্রত্যেকটা লেন্থ এখানে দিয়ে দিচ্ছি। লেফট সাইডের লেন্থে 1 ফিট 10.5 ইঞ্চি, এবং রাইট সাইডের পার্টিকুলার লেন্থ হচ্ছে 2 ফিট 10.5 ইঞ্চি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দুই সাইডের লেন্থের কত পার্থক্য। এটা দেখলে আরেকটু ভালো বোঝা যাচ্ছে। র্যাম্পের সার্ফেসটা ড্রয়িং করে ফেলছি। এটাতেও এটাতেও বোঝা যাচ্ছে। ফাইনালি আমি এটা যদি একটা সলিড ড্রয়িং করি, এটা আমার র্যাম্পের কনস্ট্রাকশন হওয়ার পরে এই ধরনের ভিউ আসবে। এখন কাটারিং বা ফর্ম ওয়ার্ক কিভাবে করতে হবে? কাটারিং বা ফর্ম ওয়ার্কের কৌশলও একই, ওই সেম এলিভেশনের পয়েন্ট গুলোকে কানেক্ট করে বটম সেটিং করতে হবে, কাঠের বটম বা স্টিলের বিম, যেটাই বলেন আর কি। এখন এখানেই মূলত জটিলতাটা হয়। মিস্ত্রিরা সবসময় এই অর্থোগোনাল ডিরেকশনে ফর্ম ওয়ার্ক করে অভ্যস্ত হওয়ার কারণে এখানেও তারা ওইভাবেই দেখা যায় যে করতে যায় আর মিলাতে পারে না, এবং ওই তক্তা মারার সময় বা ইট মারার সময় দেখা যাচ্ছে যে ওই এক জায়গায় উঁচা থাকে, এক জায়গায় নিচু থাকে, মিলে না। তো এখানে কাটারিং এর বাটাম গুলাকে রেডিয়াল ডিরেকশনে সেটিং করতে হবে, এবং সবচেয়ে ভালো হয় পাতলা প্লাইবোর্ড এর উপর ফেলে দিলে এই র্যাম্পের 3D সার্ভিসের শাটারিংটা খুব ভালো হয়। তো আলোচনাটি যারা দেখেছেন আংশিক বা সম্পূর্ণ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।